আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। কেউ ক্লাসের মাঝখানে বারবার করে লিভ নেবে না, আবার জয়েন হবে না। এই জিনিসটা খুবই ইন্টারাপ্ট করে, ঠিক আছে? ক্লাস যদি করতে চাও তাহলে পুরোটা ক্লাস অবশ্যই করবে। আর যদি ক্লাস না করতে চাও তাহলে জয়েনই হওয়ার দরকার নেই। কিন্তু বারবার জয়েন হচ্ছ, বের হয়ে যাচ্ছ, এই কাজটা করবে না, ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে এইটা পড়েছিলাম, রবীন্দ্রনাথ পড়েছিলাম। তোমরা কারা কারা ছিলে? আদনি সম্ভবত ছিলে আর আবদুল্লাহ ছিলে। আজকে আমরা পড়বো হচ্ছে যে রবীন্দ্রনাথ থেকে যে প্রশ্নগুলো ছিল আর কি, এই প্রশ্নগুলো সম্পর্কে আমরা একটু আর কি জানবো। দেখো কি বলেছে, সবাই কি শুনতে পাচ্ছ ঠিকঠাক? Yes, Yes, ma'am. ma'am. জি ম্যাম। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নে আছে হচ্ছে রবীন্দ্রনাথ, আগে আমরা একটু পড়ি। রবীন্দ্রনাথ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, তোমরা একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। প্রথম প্রশ্নে কি আছে দেখো, প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি, লেখক কি কি কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এই মন্তব্য করেছেন। অর্থাৎ আমরা কিন্তু যখন এই রবীন্দ্রনাথ এটি পড়েছিলাম প্রবন্ধটি, তখন আমরা দেখেছি যে প্রিন্স দ্বারকানাথের পৌত্র মানে কি, পৌত্র শব্দের অর্থ হচ্ছে কিন্তু নাতি। তো প্রিন্স দ্বারকানাথের নাতি হয়েও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রাজার হালে মানুষ হননি। তার জীবনটা কিন্তু অনেকটা কষ্ট সহিষ্ণু ছিল। সে যে খুব বেশি রাজার হালে বড় হয়েছে তা কিন্তু না। তো বলেছে কি কারণে রবীন্দ্রনাথ সম্পর্কে এরকম মন্তব্য করা হয়েছে, এর উত্তরটাই তোমাদের কাছে চেয়েছে। তা আমি একটু করে বলে দেবো তোমাদেরকে, তোমরা হচ্ছে বাসায় লিখবে, ঠিক আছে? তো প্রথমে বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ছিলেন হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি ছিলেন বিশাল সাম্রাজ্যের অধিকারী। তিনি অনেক জাঁকজমকপূর্ণ জীবনযাপন করেছেন, কিন্তু প্রিন্স দ্বারকানাথের পৌত্র হওয়া সত্ত্বেও, মানে প্রিন্স দ্বারকানাথের নাতি হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথের জীবন কিন্তু অনেক কষ্টে কেটেছে, ঠিক আছে? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের মা অসুস্থ ছিলেন, তার বাবা কিন্তু বাইরে বাইরে দিন কাটাতেন। আমরা যখন রবীন্দ্রনাথ পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি এই জিনিসগুলো, যে আসলে সে বড় হয়েছে কাদের কাছে, সে বড় হয়েছে দাস দাসীদের কাছে, ঠিক আছে? এবং সে তার শিক্ষকরা যখন আসতো সে শুধু শিক্ষকদের কাছে পড়াশোনা করতো এবং নিজের আসলে কোনো সম্পূর্ণ অবহেলায় বড় হয়েছে এমন একজন শিশু ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ। তো আমরা এই জিনিসগুলো দেখেছি। তো তার মা অসুস্থ ছিল এবং বাবা সর্বোচ্চ বাইরে দিন কাটাতেন। তার বড় কিন্তু আরও ১৩ জন ভাই বোন ছিল, কিন্তু ভাই বোন থাকা সত্ত্বেও রবীন্দ্রনাথের খেয়াল কিন্তু সেভাবে কেউই রাখতো না। রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত অযত্ন এবং অবহেলায় কাদের হাতে বড় হয়েছে, দাস দাসীদের হাতে বড় হয়েছে, দাস দাসীদের কাছে বড় হয়েছে। তো এইসব কারণেই কিন্তু, এইসব কারণ বিবেচনায় রেখেই লেখক রবীন্দ্রনাথ সম্পর্কে এরকম মন্তব্য করেছেন যে প্রিন্স দ্বারকানাথের পৌত্র হয়েও রাজার হালে মানুষ হননি তিনি। তো উত্তরটা কি সবাই বুঝতে পেরেছো তোমরা, যে কেন এই ধরনের মন্তব্য করেছে লেখক? জি ম্যাম। জি, ma'am. ঠিক আছে, পরবর্তী প্রশ্নে তাহলে যাচ্ছি। কি বলেছে, রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো। এখানে একটা প্রশ্ন করেছে যে রবীন্দ্রনাথের কোন কাজগুলো আসলে করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো। তা আমরা কিন্তু দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছিলেন বিজ্ঞান যে শিক্ষক ছিলেন, তিনি কিন্তু সেখানে বিজ্ঞান পড়তেন এবং তিনি এক জায়গায় লেখা ছিল যে তার বিজ্ঞান পড়তে কিন্তু খুব ভালো লাগতো। এবং বিজ্ঞানের যে বিভিন্ন জিনিসপত্রগুলো ছিল, বিজ্ঞান পড়ার জন্য এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়, তাই না? সেটা আমরা সবাই জানি যে সায়েন্সের জন্য বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল ব্যাপারগুলো লাগে, অনেক যন্ত্রপাতিও লাগে অনেক সময়। তো এই জিনিসগুলো নাড়াচাড়া করতে বা এই জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করতে রবীন্দ্রনাথ অনেক বেশি পছন্দ করতেন। তারপর তিনি অস্থিবিদ্যা সম্পর্কেও জানতেন, ঠিক আছে? তো বিজ্ঞানের প্রতি তার একটা খুব আকর্ষণ কাজ করতো, বিজ্ঞান পড়তে তার ভালো লাগতো। বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস জানতেও তিনি পছন্দ করতেন, বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে সময় কাটাতে তিনি পছন্দ করতেন। আরও একটা জিনিস যেটা হচ্ছে আমরা দেখেছি সেটা হলো যে রবীন্দ্রনাথের কিন্তু যাত্রাপালা দেখতে পছন্দ করতেন। যাত্রাপালাটা কি, যাত্রাপালাটা সম্পর্কে কিন্তু আমরা জেনেছিলাম যে হচ্ছে এটা এক ধরনের একটা উৎসব, হিন্দু শাস্ত্রের এক ধরনের একটা উৎসব। আর তোমরা হয়তো টিভিতে অনেক সময় দেখে থাকবে, সাধারণত যেই ভারতীয় যেই সিরিয়ালগুলো, ওগুলো ওই সিরিয়ালগুলোতে কিন্তু দেখা যায় যাত্রাপালা। তোমরা কি দেখেছো কেউ যাত্রাপালাটা? সামনে থেকে কেউ দেখেছো?
সামনে না থেকে ম্যাম। না কিন্তু সামনে থেকে দেখোনি, কিন্তু টিভিতে দেখেছি আমরা, তাই না? তো এটাই হচ্ছে রবীন্দ্রনাথের যাত্রাপালা ভালো লাগতো, কারণ রবীন্দ্রনাথের জীবনটা অনেক বেশি দুর্বিষহ আর কষ্ট সহিষ্ণু ছিল। তো আসলে সে ওরকম খেলাধুলো বা পরিবার পরিজনদের যত্ন পাওয়া এই জিনিসগুলো সে পেত না। তো তার ওই ভালো লাগার মাধ্যমে ছিল কি, সে বিজ্ঞান নিয়ে কাজ করতো, বিজ্ঞান পড়তে তার ভালো লাগতো, এবং সে হচ্ছে যাত্রাপালা দেখতে পছন্দ করতেন। ঠিক আছে, যাত্রাপালা সাধারণত কী হয়, যে রং বেরঙের পোশাক পরে মানুষ বিভিন্ন ধরনের অভিনয় করে বা মানে আনন্দ দিয়ে থাকে আর কি লোকজনদেরকে, সাধারণ মানুষদেরকে। তো যাত্রাপালাটা একসময় খুব বেশি পরিমাণে আর কি প্রচলিত একটা ব্যাপার ছিল। এখন সেভাবে করে হয় কি না সেটাও আসলে আমার জানা নেই, তবে একসময় এটা খুবই একটা জাঁকজমকপূর্ণ একটা ব্যাপার ছিল। তো রবীন্দ্রনাথ যাত্রাপালাটাও কিন্তু পছন্দ করতেন। তো আমরা জানলাম যে দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পেরেছো, যে রবীন্দ্রনাথের কী কী করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো। তার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে ভালো লাগতো এবং হচ্ছে যাত্রাপালাও ভালো লাগতো। সবাই কি বুঝতে পেরেছো ক্ষয়ের উত্তরটা? জি ম্যাম। Yes, ma'am. ঠিক আছে, তাহলে তৃতীয় প্রশ্নটা দেখো। রবীন্দ্রনাথ রচনায় বেশ কিছু বিষয়ের বিবরণ আছে, এর মধ্যে যে কোনো দুটি বিষয়ের বিবরণ সংক্ষেপে তোমার নিজের ভাষায় লেখো। বিভিন্ন ধরনের বিবরণী আছে, কিন্তু সব তো আর লেখা যাবে না। তো আমাদের হচ্ছে খুব অল্প কিছু আমরা বিবরণ দেবো আর কি। তো যদি পালকির বিবরণ দিই, পালকি নিয়ে কিন্তু অনেক ধরনের লেখালেখি ছিল এই কবিতাতে, মানে রবীন্দ্রনাথ প্রবন্ধে আমরা দেখেছি যে পালকিটা আসলে কি। তখনকার সময় সেকেলে কলকাতায়, আমরা কিন্তু যখন পড়েছি রবীন্দ্রনাথ, তোমরা যদি পড়ো তাহলে জেনে থাকবে যে রবীন্দ্রনাথ এই লেখাটা কিন্তু একটা, রবীন্দ্রনাথ বলেছিলেন যে তিনি জন্মেছিলেন কখন, সেকেলে কলকাতায়, তাই না? সেকেলে কলকাতায়, যেহেতু তিনি সেকেলে কলকাতায় জন্মগ্রহণ করেছেন, তখনকার সময় পালকি জিনিসটা আসলে খুবই প্রচলন ছিল। কারণ তখন কিন্তু আমরা দেখেছি, আমরা জানি যে কোনো ট্রাম ছিল না, বাস ছিল না, তো এক ধরনের ঘোড়ার গাড়ি চলতো, সেটা আমরা জেনেছি। তো যেহেতু এই ধরনের যানবাহন ব্যবস্থাটা অতটা উন্নত ছিল না, সেজন্য তখন কিন্তু পালকির প্রচলনটা বেশি ছিল। তো পালকি হচ্ছে এক ধরনের একটা বিলাসবহুল যানবাহন, যাতে সাধারণত ধনী গোষ্ঠী এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতো। পালকি দিয়ে হচ্ছে তোমার রাজা বাদশারা তাদের পরিবারের যারা আছে, পরিবারের সদস্যরা, ছেলেমেয়েরা, তারা আর কি যাতায়াত করতো এরকম। পালকিটা তখনকার সময়কার ছিল আর কি একটা খুব খানদানি ব্যাপার, যারাই পালকিতে যাতায়াত করতো তারাই ছিল রাজা বাদশার লোক, এই আর কি। তো চাকাবিহীন ছিল, চাকাবিহীন যানবাহন হওয়ায় কয়েকজন ব্যক্তি ঘাড়ে বহন করে পালকিকে ঝুলন্ত অবস্থায় স্থানান্তরে অগ্রসর হয়। তো যারা আর কি এই পালকিটা বহন করে তাদেরকে কি বলে বলো তো, সেদিন পড়িয়েছিলাম, বলো তো ম্যাম যারা বেহারা। পালকি। Behara. হ্যাঁ, তাদেরকে হচ্ছে বেহারা বলা হয়। তো এই যে এখানে কোনো মানে চাকা নেই, কিন্তু যারা আর কি এই পালকির এটা বহন করে তাদেরকেই বলে হচ্ছে বেহারা। তো বেহারারা কিন্তু নিজেদের কাঁধে নিয়ে পালকিটা বহন করতো, এবং তারা হচ্ছে পালকি বেহারা নামে পরিচিত। কয়েকজন ব্যক্তি পালকিতে এই জিনিসটা পালকিটা বহন করতো, ঠিক আছে। প্রথম দিকে দেবদেবীকে আরোহণ কিংবা দেবমূর্তি বহনের উদ্দেশ্যে এরূপ যানবাহন তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়। মানে এটা একটা ধারণা করা হয় আর কি, যে আসলে প্রথমের দিকে কোনো দেবদেবীকে আরোহণ অথবা দেবমূর্তি বহনের উদ্দেশ্যেই এরকম যানবাহন তৈরি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আসলে রাজা বাদশার যে পরিবারের মানুষজন এবং তারা কিন্তু এই পালকি দিয়ে যাতায়াত করতো, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন উত্তরটা বুঝেছো সবাই? Ji, ma'am. আচ্ছা, আরেকটা বলেছে যে যে কোনো দুটি বিষয়ের বিবরণ দেওয়ার কথা বলা হয়েছে। আমরা তো পালকি জানলাম, এবার আমরা যাত্রাপালাটা সম্পর্কে একটু জানি। যাত্রাপালাটা আসলে কি, প্রথমে বলেছি যে ভারতীয় একটা উৎসব যেটা, ঠিক আছে। এটাকে বলা যায় যে একটা লোকনাট্য আর কি, লোকনাট্য ধারা, এটা খুবই জনপ্রিয় ছিল। তো এটা প্রধানত ৩-৪ ঘন্টা ব্যাপী হয়ে থাকে। এটা বিপুল আয়োজনের একটা বিনোদন দেওয়ার একটা মাধ্যম ছিল আর কি। তো সাধারণত দেখা যায় এটার জন্য একটা মঞ্চ তৈরি করা হয়, ঠিক আছে। একটা মঞ্চ তৈরি করা হয়, দৈত্যাকার মঞ্চে নাটকীয় উপস্থাপনা যাত্রার একটা ব্যাপার আমরা দেখতে পাই, যে বিভিন্ন ধরনের চরিত্র থাকে এবং সেই চরিত্রগুলো প্লে করে কিছু মানুষজন ওই মঞ্চের মধ্যে, প্রায় ৩-৪ ঘন্টা ব্যাপী একটা আয়োজন, ঠিক আছে। অতি নাটকীয় ভাবভঙ্গি থাকে অনেক বেশি সেখানে, মানে সবাই যে যেরকমভাবে আর কি দেখেছে, এটা কাইন্ড অফ যেমন খুশি তেমন সাজার মতো, যে আমরা স্কুল কলেজে দেখেছি না, যে এরকম একটা ব্যাপার ছিল, যেমন খুশি তেমন সাজো। তো ওরকমই হচ্ছে যাত্রাপালাটাও, কিছু চরিত্র থাকে, ওই চরিত্রের মানুষজন আর কি একটা কোনো ঘটনার বেসিসে ওই যাত্রাপালাটা করে থাকে, ঠিক আছে। এটা ছিল অতি নাটকীয় ভাবভঙ্গি ও আবৃত্তির মাধ্যমে প্রায়ই যাত্রার উপস্থাপনা করা হয়ে থাকে। যাত্রা বাংলাদেশ ভারতের বিভিন্ন স্থানে হয়ে থাকে, ঠিক আছে।
তো আমরা যাত্রাপালা সম্পর্কে জানলাম এবং হচ্ছে পালকি সম্পর্কে জানলাম। সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। Yes, ma'am. ঠিক আছে। তারপর দেখো যে লেখা নিয়ে মতামত বলেছি কি রবীন্দ্রনাথ রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিজের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। আচ্ছা, প্রথম লেখাটা কি আছে কেউ একজন একটু পড়ো তো। আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। আচ্ছা, তারপর তোমার জিজ্ঞাসা ও মতামতে কি আছে? সেকেলে বলতে কোন কালকে বুঝিয়েছে সেটা প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম রবীন্দ্রনাথের ছোটবেলার কাল। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের জিজ্ঞাসা এবং মতামত রবীন্দ্রনাথের ছোটবেলার কাল এবং সেকেলে বলতে বোঝানো হয়েছে পুরনো একটা সময়কার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এটি আর কি বুঝলাম। তো পরবর্তী একটা জিনিস আমি আমার মতো করে যদি বলি তাহলে ধরো গোলবাড়িতে একটা বাখারি দিয়ে রোজ রোজ মাটি খুঁড়তুম, মনে করতেন কি একটা রহস্য আবিষ্কার হবে। এই এই একটা এইরকম একটা সেন্টেন্স কিন্তু ছিল যে গোলবাড়িতে একটি বাখারি দিয়ে রোজ রোজ মাটি খুঁড়তুম, মনে করতাম কি একটা রহস্য আবিষ্কার হবে। তো আমরা কিন্তু প্রথমে বাখারি অর্থটা বুঝিনি। তো বাখারি বলতে কি বুঝিয়েছে সেটা প্রথমে আমরা বুঝতে পারিনি, পরে বোঝা গেছে যে বাখারি বলতে বাঁশের মোটা একটা চটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু এটা ওই যে রবীন্দ্রনাথের মধ্যে পড়েছিলাম যে আসলে বাখারিটা আসলে কি। এটা হচ্ছে একটা যেটা ওই যে গোলবাড়িতে একটা বাখারি দিয়ে রোজ রোজ মাটি খুঁড়তো, মনে করতাম কি একটা রহস্য বের হবে। বাখারি দিয়ে মাটি খুঁড়ে রবীন্দ্রনাথ চিন্তা করতো কি যে আসলে কি না কি একটা রহস্য বের হয়ে আসবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, তারপরে একটা লিখতে বলেছে। তো আরও একটা সেন্টেন্স আমি বলি রবীন্দ্রনাথ রচনায় যা আছে এই পয়েন্টের মধ্যে, যে আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কূলে। এই কথাটা আমার জিজ্ঞাসা মতামত যদি আমরা বলি প্রথম কিন্তু আমরা বুঝিনি যে আসলে এই কথাটার অর্থ কী, যে আমি ছিলাম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কূলে। এটা রবীন্দ্রনাথ কেন বলেছেন জানো? এটা রবীন্দ্রনাথ বলেছেন কারণ বলতে বোঝানো হয়েছে আর কি যে রবীন্দ্রনাথ একজন খুবই অবহেলিত একজন ব্যক্তিত্ব ছিল। সে তার পরিবারও আসলে অবহেলিতই ছিল। সে কোনো মানে তার সেরকমভাবে কোনো বিশেষ যত্ন ছিল না। সে দাস দাসীদের কাছে বড় হয়েছে, অবহেলিত একটা ব্যাপার। তো সেটাই বোঝানো হয়েছে যে অবহেলিত জীবনকে পদ্মার বালুচরের সাথে কিন্তু তুলনা করা হয়েছে। এই যে আমরা পড়েছিলাম রবীন্দ্রনাথে যে আমি ছিলাম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদূরের কূলে। তো এই যে বালুচর ব্যাপারটাকে কিন্তু তুলনা করা হয়েছে, পদ্মার বালুচর ব্যাপারটাকে তুলনা করা হয়েছে রবীন্দ্রনাথের যে অবহেলা, এই অবহেলিত ব্যাপারটাকে কিন্তু পদ্মার বালুচরের সাথে তুলনা করা হয়েছে। তো তোমরা কি লেখা নিয়ে মতামতের এই 3টা পয়েন্ট বুঝতে পেরেছো? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, এই ব্যাপারগুলো হচ্ছে তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো, সমস্যা নেই। কারণ এটা পুরোটাই হচ্ছে সৃজনশীলতা, যে যার মতো আর কি যে জিনিসটা বুঝতে পারো না রবীন্দ্রনাথ রচনায় আছে এমন একটা উক্তি বা এমন একটা কোনো সেন্টেন্স তুমি এখানে লিখতে পারো। তারপরে তোমার জিজ্ঞাসা ও মতামতের মধ্যে তুমি সেটা সম্পর্কে কি বুঝেছো সেটা তুমি লিখে দিতে পারো। এটা যে একদম আমার মতোই হতে হবে তেমনও নয়, বা কোনো টিচারের মতো হতে হবে সেরকম না, তুমি তোমার মতো করে লিখবে। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিকে কেন বিবরণমূলক লেখা বলা যায়? এটাই কিন্তু একটা বিবরণমূলক লেখাই বলা যায়, কারণ এখানে সম্পূর্ণ রবীন্দ্রনাথ সম্পর্কে একটা পুরো রবীন্দ্রনাথের কৈশোর জীবন, তার বাল্য জীবন, শৈশব সবই কিন্তু দেওয়া আছে। তিনি কীভাবে বেড়ে উঠেছেন এই সব ব্যাপারগুলো কিন্তু আমরা জানতে পেরেছি। তো অবশ্যই এটা একটা বিবরণমূলক লেখা আমরা বলতেই পারি, কিন্তু কেন বলতে পারি সেটা একটু গুছিয়ে লিখতে হবে। তো মিস তোমাদেরকে একটু বলে দিই, শোনো সবাই মন দিয়ে। তো বিবরণমূলক লেখা আর কি লেখকের চিন্তা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। এই ধরনের লেখার উদ্দেশ্য হচ্ছে সকলকে সেই বিষয় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়া। যেমন আমাদের কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেলা না তোমরা সবাই? বলো তো, রবীন্দ্রনাথ পড়ে যে রবীন্দ্রনাথের জীবন কেমন ছিল, সে কী করতে পছন্দ করতো, সে কীভাবে অবহেলায় বড় হয়ে উঠেছে, তার কয় ভাই বোন ছিলেন, তার দাদার নাম কি ছিল, তারপর তার দাদার কি ছিল, তারা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি তাদের বাড়ি নিয়ে বিখ্যাত ছিল। এই ব্যাপারগুলো আমরা সবাই জেনেছি না রবীন্দ্রনাথ সম্পর্কে, বলো তো? জি ম্যাম। Yes, yes.
হ্যাঁ, জেনেছি। তো এটা বিবরণমূলক লেখা সেজন্য আর কি। তো এই ধরনের লেখার উদ্দেশ্য হচ্ছে সকলকে সেই বিষয় সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়া। বিবরণমূলক লেখায় মূলত স্থান, বস্তু, ব্যক্তি, প্রাণী, অনুভূতি, ঘটনা, ভ্রমণ, অতীত, স্মৃতি, ছবি বা কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয়ে থাকে, তাই না? এটি কিন্তু আমরা ওই যে ইয়েতে দেখেছিলাম, রবীন্দ্রনাথ পড়ার আগেও আমরা দেখিয়েছি যে ভ্রমণমূলক বিবরণ রয়েছে, তারপরে স্থানের বিবরণ রয়েছে, ছবির বিবরণ রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কি একজন ব্যক্তিত্বের বিবরণ জানলাম, একজন ব্যক্তি সম্পর্কে তার তার জীবন সম্পর্কে কিন্তু জেনেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে হায়াত মাহমুদের লেখায় রবীন্দ্রনাথ রচনাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু একজন ব্যক্তিত্ব সম্পর্কে এটা লেখা হয়েছে সেজন্যই হচ্ছে এটা আর কি একটা বিবরণমূলক লেখা, আমরা বলতেই পারি এটাকে একটা, যে এটা একটা বিবরণমূলক লেখা। তারপরে দেখো কি আছে, বিবরণমূলক লেখাটা আসলে কি, এটা একটু পড়ি। স্থান, বস্তু, ব্যক্তি, প্রাণী, অনুভূতি, ঘটনা বা কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় যে রচনায়, তাকে বিবরণমূলক লেখা বলে। যে কোনো বিষয়ের উপরই বিবরণমূলক লেখা প্রস্তুত করা যায়। বিবরণমূলক লেখায় লেখকের চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটে, অর্থাৎ বলা হয়েছে যে কোনো একটা বিষয়ের উপরই বিবরণমূলক লেখা লেখা যায়। তুমি চাইলে তোমার বাবা সম্পর্কে একটি বিবরণমূলক লেখা লিখতেই পারো, তুমি চাইলে তোমার মা সম্পর্কে একটা বিবরণমূলক লেখা লিখতেই পারো, যে তোমার মা, তোমার মায়ের নাম, তোমার মা কি করেন, তোমার মা কেমন মানুষ, তোমাকে কিভাবে যত্নে আদর যত্নে বড় করছেন, এই পুরো বিষয়গুলো সম্পর্কে একটা বিবরণমূলক লেখা তুমি লিখতেই পারো। বা ধরো তুমি কোথাও গিয়েছো পিকনিকে, যেমন আমরা বিভিন্ন সময় এক্সকারশনে যাই, অথবা কি বলে এটাকে, পিকনিক বলা হয়, পিকনিকে যাই, তো সেখানে গিয়ে তুমি একটা স্থান দেখেছো, যেমন আমরা কক্সবাজার যাই, সোনারগাঁ যাই অনেক সময়। তো সেই জায়গা সম্পর্কে তুমি আসলে কি দেখেছো, সেই জায়গাটা সম্পর্কে তোমার আবেগ অনুভূতি এবং যা যা কিছু আর কি তুমি দেখেছো সেগুলো অ্যাড করে একটা বিবরণমূলক লেখা তুমি লিখতেই পারো, এটি এখানে বলেছে। সাধারণত কয়েকটি অনুচ্ছেদে বিবরণটি তুলে ধরা হয়। রবীন্দ্রনাথ শিরোনামের লেখাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার বিবরণ তুলে ধরা হয়েছে। এই বিবরণের মধ্য দিয়ে একজন মানুষের বেড়ে ওঠা উপলব্ধি করা যায়। একই সঙ্গে এই লেখায় 19 শতকের কলকাতার পরিচয় পাওয়া গেছে। এটা কিন্তু খুব স্পষ্টভাবে আমরা পেয়েছিলাম, তাই না? এটাই বলেছে যে জি একই ম্যাম। সাথে এই লেখায় 19 শতকের কলকাতার পরিচয় পাওয়া গেছে। রবীন্দ্রনাথের ছেলেবেলা সম্পর্কে তো জেনেইছি, সেই সাথে আমরা কলকাতা সম্পর্কে জেনেছি। কি কি জেনেছি বলো তো দেখি, তোমরা কে কি বলতে পারো আসলে, যে সেকেলে কলকাতায় আসলে কি কি ছিল? হচ্ছে ম্যাম, তখনকার কলকাতায় হচ্ছে যে আহ, বর্তমানে যেরকম আধুনিক যানবাহন আছে, যেমন বাস, ট্রাম, মোটর গাড়ি, এগুলো হুম তখন ছিল না। তখন শুধু ছিল ছ্যাঁকড়া গাড়ি, ঘোড়ায় হুম টানতো, মানে এই গাড়িটাকে ঘোড়া নিয়ে যেত, আর সেই ঘোড়ার গাড়ির হচ্ছে চাকার কারণে হচ্ছে ধুলো উঠতো রাস্তায়। তারপরে কলকাতা শহরের যে রাস্তাগুলো, তখনও সেখানে হচ্ছে পাথর বসেনি, মানে পাথরের চাঙড় বসেনি বসেনি, তখন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার অন্য একজন বলো। আচ্ছা আদনি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি খুব সুন্দর করে বলেছো। ম্যাম, যেমন বড় বড় দালান কোঠাগুলোর পাশে এক দুইটা করে পুকুর ছিল, বলতে এক দুইটা দালান কোঠার পরে কয়েকটা করে পুকুর ছিল। হুম, কয়েকটা করে পুকুর ছিল। আরেকজন কিছু একটা বলো, আরো কিছু দেখেছি আমরা সেকেলে কলকাতায়, একটু আগেই পড়িয়েছি। আমরা পালকি দেখলাম না, যাত্রাপালা সম্পর্কে জানলাম না। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এগুলো সবই আমরা আসলে জানি। আচ্ছা, তারপর দেখো আমরা একটু করে জানবো যে তথ্যমূলক লেখাটা আসলে কি, তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য। যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো তথ্য, কোনো লেখাকে তথ্যমূলক লেখা বলা যায়, সেটাকে কিন্তু হচ্ছে তথ্যমূলক লেখা বলে। তো এসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে 3টি বৈশিষ্ট্য নিচে লেখা হলো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তো তথ্যমূলক রচনা সম্পর্কে আসলে আমরা 3টি বৈশিষ্ট্য এখন লিখব। তথ্যমূলক প্রথম বৈশিষ্ট্যটা এরকম হতে পারে যে তথ্যমূলক রচনায় পাঠককে নির্ভুলভাবে তথ্য প্রদান করতে হবে। মানে তুমি একটা তথ্যমূলক রচনা লিখবে, মানে ধরো তুমি একজন কবি সম্পর্কে লিখতে চাও, ঠিক আছে? তোমার তথ্যটা অবশ্যই অ্যাকিউরেট হতে হবে, তথ্যটা অবশ্যই একদমই নির্ভুল হতে হবে, যাতে কোনো রকমের কোনো ভুল না থাকে, কারণ তুমি একজন ব্যক্তিত্ব সম্পর্কে
তথ্য দিচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তো সেক্ষেত্রে তোমার তথ্যটা কিন্তু নির্ভুল হতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে তথ্যমূলক লেখার জন্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা তোমরা দিতে পারো সেটা হচ্ছে তথ্যমূলক রচনায় কোনো তথ্যের পরে কোন তথ্যের পরে কোন তথ্য পরিবেশন করা হবে এর একটা ধারাবাহিকতা। মানে তুমি একটা তথ্য প্রকাশ করেছো, প্রথমে তার নাম বলেছো, তারপর তার জন্মসাল বলেছো, সে কোথায় জন্মগ্রহণ করেছে সেটা বলেছো, তারপর এরকম স্টেপ বাই স্টেপ সবার শেষে তার মৃত্যু বলেছো, মাঝখানে তার শৈশব, তার কৈশোর জীবনে সকল কিছু সম্পর্কে বর্ণনা দিয়েছো। এইরকমভাবে একটা ধারাবাহিকতা তোমাকে মেনটেন করতে হবে, যাতে করে আর কি তোমার লেখার সৌন্দর্যটা প্রকাশ পায়। ঠিক আছে, তো তথ্যমূলক লেখার মধ্যে কি করতে হবে, কোন তথ্যের পরে কোন তথ্যটা পরিবেশন করা হবে এটা একটা ধারাবাহিকতা তোমাকে মেনটেন করতে হবে। তৃতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে তথ্যমূলক রচনায় লেখককে ব্যক্তিগত আবেগ অনুভূতি দ্বারা প্রভাবিত হওয়া যায় না। অর্থাৎ তুমি একজন সম্পর্কে, একজন ব্যক্তিত্ব সম্পর্কে লিখছো, কিন্তু তুমি আসলে নিজের ব্যক্তিত্বের সাথে প্রভাবিত হয়ে গেলে, তোমার আবেগ অনুভূতির সাথে তুমি প্রভাবিত হয়ে গেলে, ব্যাপারটা কি হলো? তো ব্যাপারটা তো মানানসই না, তাই না? তো তোমাকে আসলে ওই ব্যক্তিত্বের কথাই বলতে হবে। যেমন রবীন্দ্রনাথ সম্পর্কে বলছে, এখানে যদি রবীন্দ্রনাথের শৈশব সম্পর্কে না বলে সে যদি নিজের সম্পর্কে বলে ফেলতো, তাহলে কেমন বেমানান হয়ে যায় না জিনিসটা? তো এটাই বলেছে যে তথ্যমূলক রচনায় লেখককে ব্যক্তিগত আবেগ অনুভূতির দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো না রবীন্দ্রনাথ? সবাই একটু রেসপন্স করবে, সবাই শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তা আজকে আমাদের রবীন্দ্রনাথ তো আজকে শেষ হয়েছে, তো আজকে আমরা ইবনে বতুতার ভ্রমণটা একটু শুরু করব। হয়তো এটা শেষ করা যাবে না, কিন্তু আমরা শুরু করছি আজকে। প্রথমে একজন ব্যক্তিত্ব সম্পর্কে দেয়া আছে, এটি একটি তথ্যমূলক রচনা দেয়া হলো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা এটি একটি তথ্যমূলক রচনা, নিচে দেয়া হলো। মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ 1885 এবং মৃত্যু 1969, বিখ্যাত একজন ভাষাবিদ। মোহাম্মদ শহীদুল্লাহ কে ছিলেন? বিখ্যাত একজন ভাষাবিদ। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে MA ডিগ্রি এবং প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেছেন। এই যে একজন ব্যক্তিত্ব সম্পর্কে, যেমন মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দেয়া আছে। এই জিনিসগুলো তোমরা চাইলে নোট ডাউন করে রাখতে পারো, খুব ভালোভাবে মেমোরাইজ করে রাখবে, কারণ এই জিনিসগুলো তোমাদের এখন কতটা গুরুত্বপূর্ণ সেটা জানি না, তবে ভবিষ্যতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য যাবে, তখন কিন্তু সেক্ষেত্রে তোমাদের এই যে এই ব্যক্তিত্বের, এদের সম্পর্কে, কবি সাহিত্যিকদের সম্পর্কে কিন্তু অনেক কিছু কোশ্চেনে চলে আসে। ঠিক আছে, তো এগুলো গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় যেন গেঁথে যায় এমনভাবেই জিনিসগুলো আসলে পড়তে হবে। তো দেখো, মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে MA ডিগ্রি এবং প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেছেন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগে তিনি শিক্ষক হিসেবে যোগদান করেছেন। কত সালে? 1921 সালে। কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সেই বিশ্ববিদ্যালয়ে তিনি কোন বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেছেন? তিনি কিন্তু সংস্কৃত ও বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। তার লেখা বইয়ের মধ্যে আছে বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা সাহিত্যের কথা ইত্যাদি। আঞ্চলিক ভাষার অভিধান তার সম্পাদিত একটি গুরুত্বপূর্ণ অভিধান। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, যে আঞ্চলিক ভাষার অভিধান তার সম্পাদিত একটি গুরুত্বপূর্ণ অভিধান। আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পারছো আমার কথাগুলি, আমার পড়াগুলি? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে ইবনে বতুতার ভ্রমণ, মোহাম্মদ শহীদুল্লাহ। ইবনে বতুতা মরক্কোর তানজাহ শহরে 1304 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। এটা কিন্তু ইবনে বতুতা সম্পর্কে একটা তথ্যমূলক লেখা। ঠিক আছে, 1326 খ্রিস্টাব্দে 22 বছর বয়সে হজের উদ্দেশ্যে তিনি জন্মভূমি থেকে রওনা হয়েছেন। এই প্রবন্ধটির মধ্যে আসলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। ইবনে বতুতা সম্পর্কে একদম অনেক কিছু জেনে যাবা, তার ভ্রমণ কাণ্ডটা সম্পর্কে, তার ভ্রমণ সম্পর্কে অনেক হিউজ তথ্য এখানে দেওয়া আছে। এখানে আসলে ওইভাবে করে বোঝার কিছু নেই, কিন্তু তোমাকে মেমোরাইজ করতে হবে, যা পড়তেছো তা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো দেখো, ভূমধ্যসাগরের তীরস্থ আফ্রিকার প্রধান শহরগুলি ভ্রমণ করে শেষে তিনি মিশরে উপস্থিত হন। ভূমধ্যসাগরের তীরস্থ মানে কি? তীরস্থ মানে হচ্ছে তীরবর্তী।
তো ভূমধ্যসাগরের তীরবর্তী আফ্রিকার প্রধান প্রধান শহরগুলি ভ্রমণ করে শেষে তিনি মিশরে উপস্থিত হন। সেখান থেকে আলেকজান্দ্রীয় বন্দরে পৌঁছে মক্কা শরীফে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। কি বলেছে, প্রথমে তিনি ভূমধ্যসাগরের তীরবর্তী আফ্রিকার প্রধান প্রধান শহরগুলি ভ্রমণ শেষ করে তিনি মিশরে গিয়েছেন এবং মিশর থেকে তিনি আলেকজান্দ্রিয়া বন্দরে পৌঁছে মক্কা শরীফে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। সেই দেশের রাজা তখন মুঘলদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। কোন দেশের রাজা? ওই যে আলেকজান্দ্রিয়া বন্দরের কথা বলা হচ্ছে, সেই দেশের রাজা তখন মুঘলদের সঙ্গে যুদ্ধ করছিলেন। ইবনে বতুতা এখানে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মিস, এখানে কি মোগল লেখা হয়েছে? মিস, এটা কি মঙ্গল হওয়ার কথা না? তখন মুঘলদের, এখানে ঘ হবে, মুঘলদের সঙ্গে। না মিস, আমি সেটা বলছি না যে এটা দেখা যাচ্ছে এটা 1326 খ্রিস্টাব্দে। এই সময় তো মুঘল সাম্রাজ্য শুরু হয়। এটা হওয়ার কথা মঙ্গল সাম্রাজ্য। আচ্ছা, হতে পারে। তাহলে কালকে এই বিষয়টা সম্পর্কে বলবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যুদ্ধ শুরু করেছিলেন ইবনে বতুতা, সেজন্য সেখানে কোনো জাহাজ না পেয়ে পুনরায় মিশরে ফিরে আসেন। তিনি কোনো জাহাজ না পেয়ে তখন মিশরে ফিরে আসেন। সেখান থেকে তিনি সিরিয়া যান। দামেস্কে গিয়ে হাদিসের বিদ্যায় দক্ষতা লাভ করেছেন। তিনি দামেস্কে গিয়ে কি বিদ্যায় দক্ষতা লাভ করেছেন? হাদিস বিদ্যায় দক্ষতা লাভ করেছেন। তার শিক্ষকগণের মধ্যে দুজন বিদুষী রমণীয় কিন্তু ছিলেন। তার শিক্ষকদের মধ্যে কিন্তু দুজন বিদুষী রমণী ছিলেন। ম্যাম, বিদুষী অর্থ কি? বিদুষী মানে হচ্ছে বিদ্বান। এটার বিদ্বানদের যে নারীবাচক শব্দ আর কি, সেটা কি হচ্ছে বিদুষী বলে। বিদ্বানের নারীবাচক শব্দটাই হচ্ছে, এখানে কিন্তু বলেছে দেখো যে বিদুষী রমণী, তাই না? রমণী মানে হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ, মানে বিদুষী মানে হচ্ছে বিদ্বান, এটা নারীবাচক। তো তার শিক্ষকগণের মধ্যে দুজন বিদুষী রমণীয় ছিলেন। তারপর তিনি সেখান থেকে গত বছরের হজের সংকল্প পূরণের জন্য প্রথমত মদিনা শরীফে উপস্থিত হন। পরে মক্কা শরীফে গিয়ে হজ সম্পন্ন করেছেন। তারপর তিনি সেখান থেকে গত বছরের হজের সংকল্প পূরণের জন্য প্রথমত মদিনা শরীফে উপস্থিত হন এবং পরে মক্কা শরীফে গিয়ে হজ সম্পাদন করেছেন। হজ শেষ করে তিনি ইরানি কাফেলার সাথে ইরাকে পৌঁছান। হজ যখন শেষ হয়ে যায় তখন তিনি একজন ইরানি কাফেলার সাথে কোথায় পৌঁছান? ইরাকে পৌঁছান। নাজাফ আশরাফ দেখার জন্য তিনি বাগদাদে যান। নাজাফ আশরাফ আসলে এক ধরনের একটা মতো বোঝানো হয় এটাকে, যেখানে ওই জায়গাটার মধ্যে আসলে পানি ছিল না, এরকম একটা জায়গা। এটা একটা জায়গার নামে আসলে বোঝানো হয়েছে। তখনকার সময় এই জায়গাটা আসলে পানিবিহীন ছিল, ওইরকম একটা নাজাফ আশরাফ এটার নাম ছিল। নাজাফ আশরাফ দেখার জন্য তিনি কোথায় গিয়েছেন? বাগদাদে গিয়েছেন। সেখান থেকে ওয়াসেদ থেকে রওয়াকে সৈয়দ আহমদ রেফাইর কবর জিয়ারত করেছেন। সেখান থেকে কোথায় গেছেন? ওয়াসেদ গিয়েছেন এবং ওয়াসেদ থেকে রওয়াকে সৈয়দ আহমদ রেফাইর কবর তিনি জিয়ারত করেছেন। সেখান থেকে বসরা এবং বসরা থেকে তিনি ইরানের সারহাদে পৌঁছেছেন। বসরা একটি জায়গার নাম, এবং বসরা থেকে তিনি ইরানের সারহাদে পৌঁছেছেন। কিছুদিন সুসুতারা অবস্থান করে ইস্পাহান হয়ে সিরাজনগরে উপস্থিত হয়েছেন। সেখানে সুফি শেখ আবদুল্লাহ খফিফ এবং বিখ্যাত নীতিকার শেখ সাদির কবর দর্শন করেছেন।